আর এবার ওয়েদার আপডেটস। বছর শেষে রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। ফের 15-র নিচে নামলো কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 14.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আর ঠিক কি বলা হচ্ছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, বছর শেষে কিন্তু জাঁকিয়ে শীত বলা যায়, তার কারণ আজকে সর্বনিম্ন তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং ও পার্বত্য অঞ্চলে সেখানে প্রায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া থাকবে বা শীত থাকবে, এমনটাই জানা যাচ্ছে। এবং এছাড়াও পশ্চিমাঞ্চলে বিশেষত যেটা আমরা জানতে পারছি পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূমের অধিকাংশ জায়গা, সেখানেও প্রায় 10 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার কথা। এছাড়াও উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতে আগামী দুদিন ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। যদি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মাঝারি থেকে হালকা কুয়াশা থাকতে পারে, সেইভাবে ঘন কুয়াশা থাকার পূর্বাভাস নেই বলা যায়। কিন্তু তার সাথে সাথে এই যে বছরের একেবারে শেষ লগ্নে বা শেষ সময় আগামীকাল বড়দিন এবং তার আগে জাঁকিয়ে শীত, বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আগামী এক সপ্তাহ এই তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় কমবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আবির। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বছরের শেষে ফেস্টিভ মুডে সকলে রয়েছে। তারই মধ্যে কুয়াশার দাপট, দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে। শুধু কলকাতা নয়, জেলাগুলোতেও একই ছবি। যা রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপনাদের জানিয়ে রাখি 14.9 ডিগ্রি সেলসিয়াস। দুর্গাপুরের ছবি দেখালাম, আর এবার দেখতে পাচ্ছেন কাটোয়া ফেরিঘাট। কুয়াশার জেরে বন্ধ কাটোয়া ফেরিঘাট। দৃশ্যমানতা কম থাকায় বন্ধ ভাগীরথীতে নৌকা পারাপার। নদিয়ার সঙ্গে যোগাযোগের কাটোয়া বল্লভপাড়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কাটোয়া শাখায় ফেরি চলাচলও বন্ধের জেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই কাটোয়া ফেরিঘাটে অপেক্ষায় বহু যাত্রী। দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে গ্রেপ্তার বাংলাদেশি। বনগা থেকে এক মহিলা সহ 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। আর এদিকে জলপাইগুড়িতে পুলিশের জালে পড়ল 2 মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এরই মধ্যে আবার বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এসে ধরা পড়ল বাংলাদেশি হিন্দু যুবক। এ রাজ্যে এসআইআর পর্বের মধ্যেই ধরা পড়ছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এবার উত্তর 24 পরগনার বনগা থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে 3 জন যুবক বাংলাদেশের জিয়ানগরের খেজুরতলার বাসিন্দা, ধৃত মহিলা বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অবৈধভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল 3 যুবক। কাজ করত ভিন রাজ্যে। চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্য বনগার রেলবাজার এলাকায় এসেছিল তারা। অন্যদিকে বনগা থানার পাটশিমুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি মহিলাকে। কিভাবে আসলেন আপনি? কার মাধ্যমে, কার সাথে? কত টাকা লেগেছে? হ্যাঁ, 20,000 টাকা। উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও 2 মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। কখন আসছেন? কালকে রাত 2টায়। আর এইখানে কখন আসলেন? এখানে এসে পৌঁছাইছি 2টায়। রাত 2টায়? তার মানে আজকে সারাদিন এখানেই ছিলেন? শুধুমাত্র এ রাজ্যেই নয়, বাংলাদেশ সীমান্ত লাগোয়া ত্রিপুরাতেও গ্রেফতার করা হয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। ধৃতের নাম পঞ্চচন্দ্র দাস, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নাসেরনগর থানা এলাকার বাসিন্দা। গত 2 মাস ধরে আগরতলার সেলুনে কাজ করছিল এই অনুপ্রবেশকারী বাংলাদেশি। বাংলাদেশে অশান্তির আবহে ত্রিপুরার খোয়াই দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন বছর 35-এর এই যুবক। কারণ বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, ঘরে বাড়ি ভেঙে লাগছে, এর জন্য আমি ইন্ডিয়া চলে আসছি। আমি নিজে সেট হলে তারপরে ফ্যামিলি নিয়ে আসবো, থাকলে ইন্ডিয়াতে থাকবো, বাংলাদেশে যাবো না। একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে রোদ চড়ছে বাগবিতণ্ডার পারদ, অন্যদিকে দিকে দিকে গ্রেফতার হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। সোমবার ঘোষণা, মঙ্গলবার বাতিল। বালিগঞ্জের প্রার্থী হিসাবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবির। প্রার্থী হওয়ার পর ভাইরাল হতে থাকে নিশার বিভিন্ন ছবি ও ভিডিও। আর এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবির। অন্যদিকে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন নিশা। মাত্র 24 ঘন্টা পেরোলো, তার মধ্যেই দিগবাজি।
সোমবার নতুন দল গঠন করে সেই মঞ্চ থেকেই বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। মঙ্গলবারই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের বিধায়ক। তার মানে এটাও একটা ব্লান্ডার। হ্যাঁ, নিশ্চয়ই। তিনি কি বলছেন, কি করছেন, তার নতুন দল বিন্দু মাত্র আমাদের আগ্রহ নেই। এর ভবিষ্যৎটা কি হবে তিনি ঠিক করুন। এটা তার ব্যক্তির পরিচয়, তার স্বার্থ এবং তাকে কে পরিচালিত করছেন, পিছনে কোন অদৃশ্য হাত আছে, কোথায় অদৃশ্য ফান্ডিং আছে, এটা বাংলার মানুষ বোঝে। সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবির। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন, সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি। এরপরই সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিলের পর বালিগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে বালিগঞ্জে প্রায় 50-50% কাছাকাছি মাইনরিটি ভোটার আছে। এই প্রেক্ষাপটে হুমায়ুনের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন নিশা। একটা বাঙালি মেয়ের ওপর দিয়ে তোমরা এখন একটা মুসলিম সমাজ চালিয়ে দিচ্ছে আমাকে, মানে আমাকে এমন করলো যে আমি আপও হলো আমি ডাউনও হলাম। এটার মানেটা কি আমি তো এটাই জানতে চাই। আমি চাচার কাছে এটাই জানতে চাইবো আমার ভুলটা কি ছিল। আমার যদি এটাই ভুল ছিল তাহলে তো আপনার দেখে শুনে, আপনার তো এত এত মানে সংগঠন আছে, এত মানুষ আছে, তো নিশ্চয়ই আমার নাম যখন নিয়েছেন আপনি তো কিছু দেখে তো নিয়েছিলেন। সেই দেখাটার পর সেই দেখা কোথায় গেল? তার জন্য আমি মানহানি মামলা করব। আর আমার আমি যা ট্রোল হচ্ছি, আমি যা সাফার হচ্ছি, তার জন্য যদি আমার কিছু করে ফেলি বা কিছু যদি আমার মা বাবা বা ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে সেটা দায়ী কে নেবে? প্রার্থী চলে গেল, প্রার্থী বদল, এখন বলছেন নাকি ওকে কে নিয়ে এসেছিল। মানে কি এটা? এটা সিরিয়াস রাজনীতির জায়গা। কোনো ব্যক্তি একটা দল করতে চলেছে, আমার কাছে অমুককে নিয়ে এসেছিল, আমি ক্যান্ডিডেট করে ফেলেছিলাম, আর কি হচ্ছে? এটা একটা পলিটিক্যাল কমেডিতে পরিণত হয়েছে গোটা জিনিসটা। প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন সৌদি আরব থেকে ধর্মগুরু আসার কথা থাকলেও সেরকম কেউ আসেননি। এমনকি হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষীদের হায়দ্রাবাদ থেকে আসার কথা থাকলেও পাঠানো হয়েছিল স্থানীয় নিরাপত্তারক্ষী। এবার নতুন দলের যাত্রার শুরুতে প্রার্থী নিয়েও ধাক্কা খেলেন ভরতপুরের বিধায়ক। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।